আসসালামু আলাইকুম। ম্যাথ 7 এর আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নবম দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত অধ্যায় তৃতীয় এই অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা দেখব স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি এবং এই উপপাদ্যটি আমরা খুবই সহজে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে প্রথমে বলেছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর। তাহলে আমাদের শুরুতেই কি আঁকতে হবে? একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমরা একটি স্থূলকোণী ত্রিভুজ এঁকে নিব। যেমন আমি এখান থেকে এখানে প্রথমেই একটি স্থূলকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। এই যে আমাদের একটা বাহু, এখান থেকে তারপর আমি এখান থেকে এই যে একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটি স্থূলকোণী ত্রিভুজ আমি এঁকে নিলাম। এবং আমরা জানি যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট, সে কোণকে কি বলা হয়? সেই কোণকে বলা হয় স্থূলকোণ। ঠিক আছে, সেটাকে বলা হয় স্থূলকোণ। তাহলে আমাদের এই যে কোণটা, এই কোণের মান অ্যাকচুয়ালি কি? এই কোণের মান কিন্তু আমাদের 180 এর চেয়ে বড়, দুঃখিত, 180 এর চেয়ে ছোট এবং 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে এই কোণটাকে আমরা স্থূলকোণ বলছি এবং এই কোণটা আসলে কোন ত্রিভুজে আছে? এবিসি ত্রিভুজে আছে। তাহলে এবিসি হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, তারপরে আমরা খেয়াল করলে দেখব কি বলেছে যে স্থূলকোণ। তাহলে আমাদের স্থূলকোণ কোনটা? এটা আমাদের স্থূলকোণ। ঠিক আছে, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, এটা আমাদের কি কোণ? স্থূলকোণ। আমি একটু এখানে কালার করে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। আচ্ছা, তো স্থূলকোণের বিপরীত বাহু বলেছে, তাই না? স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এটা যদি হয় আমাদের স্থূলকোণ, তাহলে নিশ্চয়ই তার বিপরীত দিকের বাহু কোনটা হবে? তার বিপরীত দিকের বাহু হবে এটা। ঠিক আছে, আমি যদি একটু আরো ভালো করে দেখাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এটা যদি হয় আমাদের স্থূলকোণ, তাহলে তার বিপরীত দিকের বাহু কোনটা? এই হচ্ছে আমাদের তার বিপরীত দিকের বাহু, অর্থাৎ এবি, তাই না? এবি। তাহলে এবি এর উপর অঙ্কিত কি বলেছে? বর্গক্ষেত্র বলেছে। ঠিক আছে, অঙ্কিত বর্গক্ষেত্র বলেছে। তো এই যে অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এবি এর উপর যদি আমরা বর্গক্ষেত্র আঁকি, তাহলে সেটা কি হবে? এবি স্কোয়ার হবে। এক্স্যাক্টলি এবি স্কোয়ার। তাহলে এই যে আমরা এখানে এবি স্কোয়ারটা নোট করে নিলাম। এই যে এবি স্কোয়ারটা নোট করে নিলাম। ওকে, আচ্ছা, তারপরে বলেছে, তারপরে আমাদের বলেছে ওই কোণের, হ্যাঁ, আমি আবার একটু কালার চেঞ্জ করে নিই। ওই কোণ বলতে কাকে বোঝাচ্ছে? ওই কোণ বলতে কিন্তু এই স্থূলকোণকে বোঝাচ্ছে। ওই কোণের, অর্থাৎ এই স্থূলকোণের সন্নিহিত অন্য দুই বাহু। তাহলে এই যে স্থূলকোণটা, এই স্থূলকোণের সন্নিহিত অন্য দুই বাহু বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? সন্নিহিত অন্য দুই বাহু বলতে আমরা এই একটা বাহুকে বোঝাচ্ছি এবং এই আর একটা বাহুকে বোঝাচ্ছি, তাই না? কারণ এই দুইটাই তো এই কোণের সন্নিহিত বাহু, অর্থাৎ এই কোণ সংলগ্ন দুইটা বাহু। তাহলে ওই কোণের, অর্থাৎ এই সূক্ষ্মকোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত কি? অঙ্কিত বর্গক্ষেত্র। ঠিক আছে, অঙ্কিত বর্গক্ষেত্র বলেছে, তাই না? এই যে অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এই সন্নিহিত দুইটা বাহুর উপর বর্গক্ষেত্র করি, অর্থাৎ এসি এর উপর বর্গক্ষেত্র করি, তাহলে আমরা পেয়ে যাব এসি স্কোয়ার। ঠিক আছে, আমরা পেয়ে যাব এসি স্কোয়ার এবং আরেকটা বাহু যেটা বিসি, সন্নিহিত বাহু বিসি, তার উপর যদি বর্গক্ষেত্র করি, তাহলে আমরা পেয়ে যাব বিসি স্কোয়ার। আচ্ছা, তো এরপরে খেয়াল করলে আমরা দেখব তারপরে অংশটা কি বলেছে, আমরা একটু দেখি। ওকে, আমি এটা একটু মার্ক করলাম। আচ্ছা, এবং ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহুর যে কোনো একটি, ঠিক আছে, ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহু বলতে কোনটা? সন্নিহিত বাহু দুইটা, অর্থাৎ এই যে একটা সন্নিহিত বাহু আর এই আর একটা সন্নিহিত বাহু, মানে এসি এবং বিসি।
ওই দুই বাহুর যে কোনো একটি, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা নিলেই হবে, তবে আমরা ভূমি বরাবর যেটা আছে আমরা সেটা নিব। অর্থাৎ ভূমি বরাবর এটা হচ্ছে আমাদের, এটা কি, এটা আমাদের ভূমি না, এই বিডি হচ্ছে আমাদের ভূমি। তাহলে ভূমি বরাবর যে সন্নিহিত বাহুটা আছে বিসি, এই বিসিটাকে আমরা নিব। তাহলে এই যে এখানে আমরা কাকে নিলাম, এই যে বিসিকে নিলাম। ওকে, ওই দুই বাহুর যে কোনো একটি মানে বিসি, এবং তার উপর, এই যে তার উপর বলতে এখানে আমি কাকে বোঝাচ্ছি, অর্থাৎ এই যেটা নিয়েছি মানে বিসি যে নিয়েছি, এই বিসি এর উপর অপর বাহু কোনটা, অপর সন্নিহিত বাহু কোনটা রইল আমাদের, অপর সন্নিহিত বাহু রইল আমাদের এসি, তাই না? সন্নিহিত বাহু তো দুইটা, তো একটা তো আমরা লিখেই নিয়েছি বিসি, এই যে বিসি লিখে নিলাম, এবং যেটা লিখেছি তার উপর অপর বাহু যেটা এসি, অপর বাহু এসি এর লম্ব অভিক্ষেপ, খুবই গুরুত্বপূর্ণ, লম্ব অভিক্ষেপ বলেছে, তাই না? এই লম্ব অভিক্ষেপ আমাদের কিন্তু বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই লম্ব অভিক্ষেপ জিনিসটা কি? আচ্ছা, তো লম্ব অভিক্ষেপ হচ্ছে, এখানে খেয়াল করতে হবে কি বলেছে, ওই দুই বাহুর যে কোনো একটি, অর্থাৎ আমরা বিসি নিয়েছিলাম এবং যেটা নিয়েছি তার উপর অপর বাহু এসি এর লম্ব বিক্ষেপ বার করতে হবে। এখন এসি এর যে লম্ব বিক্ষেপ বার করব, আমাদের তো লম্বই নাই, তাই না? লম্বই নাই, এই কারণে আমাদের লম্বের প্রয়োজন এখন পড়েছে, যেহেতু আমি লম্ব বিক্ষেপ বার করব, ফলে আমি এখানে এই সিকে কি করলাম, সিকে আমি এই ডি পর্যন্ত বর্ধিত করলাম, এবং এই সিডি এর উপর, অর্থাৎ বর্ধিতাংশ সিডি এর উপর, হ্যাঁ, অর্থাৎ মানে এই যে মানে বিডি এর উপর আমরা এখন কি করলাম, এ বিন্দু থেকে একটা লম্ব টানলাম। বুঝা গেছে? আচ্ছা, ফলে অবশ্যই লম্ব যেহেতু এঁকেছি, লম্ব আঁকার কারণে আমাদের এখানে এই যে কোণ পেলাম আমরা, হ্যাঁ, এই কোণটা আমরা কত ডিগ্রি কোণ পেলাম, 90 ডিগ্রি কোণ পেলাম। আচ্ছা, তো এখন এখানে কি বলেছে, ওই দুই বাহুর যে কোনো একটি, অর্থাৎ আমরা কোনটা নিয়েছিলাম, বিসি নিয়েছিলাম, এবং তার উপর, এই তার উপর বলতে আমরা কাকে বোঝাচ্ছি, তার উপর বলতে আমরা বোঝাচ্ছি এই যেটা নিয়েছি ভূমি বরাবর যেটা আছে, আমরা তো এটাই নিয়েছি, তো বিসি এর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ, অপর বাহু বলতে কোনটা, এসি এর লম্ব বিক্ষেপ। তো যেই বাহুর লম্ব বিক্ষেপ বের করব তার পাদবিন্দু, অর্থাৎ নিচের বিন্দুটাকে বলা হবে পাদবিন্দু এবং উপরের বিন্দুটাকে বলা হবে শীর্ষবিন্দু। তাহলে আমরা যার লম্ব বিক্ষেপ বের করব, অর্থাৎ আমরা এখানে এসি বাহুর লম্ব বিক্ষেপ বের করব, তাহলে এসি বাহুর পাদবিন্দু কোনটা, এসি বাহুর পাদবিন্দু হচ্ছে, এই যে সি বিন্দুটা। তাহলে এই পাদবিন্দু এবং লম্বের, এই যে লম্বটা আছে না, এই লম্বের পাদবিন্দু, যেই বাহুর লম্ব বিক্ষেপ বের করতে হবে সেই বাহুর পাদবিন্দু, অর্থাৎ আমরা এসি এর লম্ব বিক্ষেপ বার করব, ফলে এসি এর পাদবিন্দু সি, এবং ওই বাহুর শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু, অর্থাৎ লম্বের নিচের বিন্দু বা পাদবিন্দু কোনটা, ডি। এই সি আর ডি যদি আমরা যোগ করে দিই, এই সি আর ডি যোগ করে দিলেই কিন্তু আমাদের কি পেয়ে যাব, আমরা লম্ব বিক্ষেপ পেয়ে যাব। অর্থাৎ আমাদের এখানে লম্ব বিক্ষেপ হচ্ছে কি, সি ডি। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে এই যে লম্ব বিক্ষেপ কি লিখলাম, লম্ব বিক্ষেপ আমরা এখানে সিডি লিখলাম, এই যে সিডি লিখলাম, ঠিক আছে? লম্ব বিক্ষেপ আমরা এখানে এই যে সিডি লিখলাম। আচ্ছা, তো লম্ব বিক্ষেপের এরপরে কি বলেছে, অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের, তাহলে অন্তর্গত আয়তক্ষেত্র বলেছে। আচ্ছা, তো আমরা বোঝার জন্য সহজে বলছি যে আমরা এখানে এই ধরলাম বিসি যদি দৈর্ঘ্য ধরি, ধরলাম সিডি প্রস্থ, অথবা বিসিকে আমরা প্রস্থ ধরলাম আর সিডিকে আমরা দৈর্ঘ্য ধরলাম, তাহলে এই বিসি ইন্টু সিডি মানে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান, এই কারণে আমরা এখানে দ্বিগুণ 2 দ্বারা গুণ করেছি, এবং সমষ্টি মানে কি প্লাস হবে, যে কারণে এটার মধ্যে এখানে প্লাস চিহ্ন ব্যবহার করেছি। তারপরে 2BC ইন্টু সিডি এর আগেও আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করেছি। বুঝতে পারছো? তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে AB স্কোয়ার ইজ ইকুয়াল টু AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস 2BC ইন্টু সিডি। তো আমরা এখন প্রমাণ দেখব। আমি আগেই বলেছিলাম যে এখানে, আমাদের এখানে যেহেতু আমরা একটা লম্ব এঁকেছিলাম, অর্থাৎ এই যে এ থেকে বিডি এর উপর এডি লম্ব এঁকেছিলাম, ফলে এখানে কিন্তু আমাদের একটা কি হয়েছে, এই যে এটা কিন্তু আমাদের, এটা কি 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণ, তার মানে এটা 90 ডিগ্রি।
আচ্ছা, এবং এটা তো স্থূলকোণ, এটা আমরা আগেই বলেছিলাম যে এটা স্থূলকোণ, এবং এটা আমাদের প্রশ্ন অনুযায়ী বা সাধারণ নির্বাচন অনুযায়ী আমরা এটি এঁকেছিলাম। এখন খেয়াল করলে দেখব ত্রিভুজ এডিবি তো সমকোণী ত্রিভুজ, তাই না? এখানে এই যে ত্রিভুজ এডিবি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ হওয়ার কারণ হচ্ছে এটা তো 90 ডিগ্রি। তো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এই এখানে আমরা যদি দেখতে পাবো এই যে ত্রিভুজটা, হ্যাঁ, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এই যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, একটা সমকোণী ত্রিভুজ, বোঝা গেছে না? এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তো এই সমকোণী ত্রিভুজে এই কোণটা কি? এডিবি। এই যে এ ডি বি কোণটাকে বোঝাচ্ছি, এই কোণটাকে বোঝাচ্ছি। এটা কত? এটা সমকোণ। আচ্ছা, তো এটা যদি সমকোণ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবং আমরা তো জানি যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। তাহলে এটা যদি আমাদের 90 ডিগ্রি কোণ হয় তাহলে এটার বিপরীতে যে বাহু আছে সেটাকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। ফলে আমাদের এবি হচ্ছে অতিভুজ। তো আমরা এই যে অতিভুজ স্কয়ার লিখলাম, অর্থাৎ এবি স্কয়ার লিখলাম। হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান কি হবে? অতিভুজ স্কয়ার সমান আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এখানে এটা লম্ব ধরেছি, আর এটা আসলেই এটা লম্ব, এবং এটাকে আমরা ভূমি বিবেচনা করেছি। যদিও এখানে যে এটা এই বিডি এবং এডির মধ্যে যে কোনোটাই লম্ব হতে পারে, কোনো সমস্যা না। আচ্ছা, তো আমরা এটাকে লম্ব বিবেচনা করলাম আর এটাকে ভূমি বিবেচনা করলাম। তাহলে এই যে এডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার সমান কি? এই যে অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার। ওকে, এখন এখানে এডি স্কয়ারের জায়গায় এডি স্কয়ার আমরা রেখে দিয়েছি, কোনো চেঞ্জ করিনি, যা আছে তাই। আর এখানে বিডি এর পরিবর্তে আমরা লিখেছি বিসি প্লাস সিডি। কীভাবে? এটা একটা প্রশ্ন আসতেই পারে যে এটা কিভাবে হয়। তো আমরা একটু দেখি আসলে এটা কিভাবে হয়। এখানে আমরা কি লিখেছি? আমরা লিখেছি যে বিসি প্লাস সিডি, তাই না? বিসি প্লাস সিডি বিডি এর পরিবর্তে। কেন লিখলাম? এখানে বিডি কোথায়? চিত্রে আমরা একটু খেয়াল করি। আমাদের বিডি হচ্ছে অ্যাকচুয়ালি বিডি হচ্ছে এই অংশটা, তাই না? এই অংশটা হচ্ছে বিডি। ওকে, তাহলে এই অংশটা যদি বিডি হয় তাহলে আমরা বিডিকে দুইটা ভাগে কিন্তু ভাগ করে ফেলতে পারি। বিডিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কিভাবে? একটা অংশ হচ্ছে বিসি আর একটা অংশ হচ্ছে সিডি। তাহলে এই বিসি আর সিডি যদি যোগ করে দিই তাহলে আমাদের এই বিডি পাওয়া যাবে। ফলে আমরা বিডি এর পরিবর্তে কি লিখলাম? বিসি প্লাস সিডি লিখলাম, আর এই যে স্কোয়ার ছিল বলে এখানে স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন এখানে এডি স্কোয়ারের পরিবর্তে এডি স্কোয়ার লিখলাম, আর এই বিসিকে আমরা এ ধরেছি আর সিডিকে আমরা বি ধরেছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হয়ে গেল এ স্কোয়ার, তারপর 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে? ওকে, তারপরে আমরা এটাকে একটু সাজালাম। এবি স্কোয়ারের জায়গায় এবি স্কোয়ারই লিখলাম, আর এখানে এডি স্কোয়ারের পরিবর্তে এডি স্কোয়ারই লিখলাম। আর এই যে সিডি স্কোয়ারটা এটাকে আমরা একটু আগে লিখেছি, ঠিক আছে? একটু আগে লিখেছি। আর এই বিসি স্কোয়ারটাকে আমরা একটু পরে লিখেছি, অর্থাৎ সাজাচ্ছি। তো আমরা এখানে সাজিয়ে পেলাম এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই বিসি স্কোয়ারটাকে আমরা পরে এনেছি। তারপর এই 2bc ইন্টু সিডি এখানে লিখেছি 2bc ইন্টু সিডি, এবং এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, এটাকে আমরা এই যে 1 নং সমীকরণ দিলাম। ওকে, আবার এখন আমরা এই ছোট সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই যে এডি, তারপর এখানে হচ্ছে আমাদের এসি, এরপর এখানে হচ্ছে আমাদের সিডি। ঠিক আছে, এই যে ওকে, আমাদের মার্ক করানো শেষ। এটা নিয়ে আমরা একটু কাজ করব। তো এই ত্রিভুজটা তো সমকোণী ত্রিভুজ, তাই না? এসি ডি যে ত্রিভুজটা, এটাও কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ এই যে কোণটা, এই কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে এডিসি। তাহলে এডিসি কোণটা তো আমাদের সমকোণ। তো এডিসি কোণটা সমকোণ হলে অবশ্যই আমাদের এসিডি একটা সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, এবং আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। এটা একটু আগেও বলেছি। তাহলে আমাদের অতিভুজ হচ্ছে এসি।
ফলে আমরা এখানে কি করলাম, এসি স্কোয়ার লিখলাম, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের লম্ব কোনটা হবে, আমাদের এটা হবে লম্ব এবং এটা হবে ভূমি। তাহলে এই যে লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার আর ভূমি হচ্ছে সিডি, তাহলে সিডি স্কোয়ার, এটা আমরা লিখলাম এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন এই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের পরিবর্তে আমরা কত বসাবো, এসি স্কোয়ার বসাবো কোথায়, 1 নং সমীকরণে। ওকে, 1 নং সমীকরণে আমরা বসিয়ে দিব। ঠিক আছে, খুবই সহজ একটা থিওরি ছিল এটা। তো আমরা যদি এখানে দেখাই, এই যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ঠিক আছে, এই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের পরিবর্তে, এই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের পরিবর্তে আমরা কি বসাবো, এসি স্কোয়ার বসাবো। ফলে এই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের পরিবর্তে এখানে আমরা এই যে এসি স্কোয়ার বসালাম। ঠিক আছে, এই যে এসি স্কোয়ার বসালাম। তারপর এখানে বিসি স্কোয়ার ছিল, বিসি স্কোয়ারের জায়গায় বিসি স্কোয়ার বসালাম। টু বিসি ইন্টু সিডি ছিল, এই 2bc ইন্টু সিডি বসালাম। ফলে ফাইনালি আমরা প্রমাণ করে ফেললাম, ফাইনালি আমরা কি প্রমাণ করলাম, আমরা প্রমাণ করে ফেললাম এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই থাকলো। সবাই ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।